সুপ্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। আজ 23 জ্যৈষ্ঠ। এই জ্যৈষ্ঠ মাসেই বাংলা সাহিত্যের এক অসামান্য প্রতিভা কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। তিনি বিদ্রোহী কবি, সাম্যের কবি, প্রেমের কবি। তিনি আমাদের জাতীয় কবি। তার সাহিত্যকর্মের মধ্যে, সৃষ্টিকর্মের মধ্যে গান বাংলা সাহিত্যে এক অন্য মাত্রা যোগ করেছে। তার স্পর্শে বাংলা গান হয়ে উঠেছে আধুনিক। নজরুলের সঙ্গীত এবং গানের ভাবদর্শন নিয়ে আমাদের আজকের আয়োজন। অতিথি হিসেবে আমরা আমাদের সাথে পেয়েছি বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ও শিক্ষক খায়রুল আনাম শাকিল। এরপরে আছেন কল্পনা আনাম। তিনি সঙ্গীত শিল্পী এবং নজরুলের সুরের সাথে তিনিও নিজেকে বেঁধেছেন। এবং এরপর আমাদের সাথে গিটারে আছেন মনোয়ার হোসেন টুটুল। শুভ সন্ধ্যা এবং স্বাগত জানাই আজকের আয়োজনে। দর্শক, চৈতালি চাঁদনি রাতে এই বিষয়টি নিয়ে আয়োজনের পুরো সময়টা আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা নজরুলের গান এবং ভাব দর্শন সম্পর্কে শুনব, সেই সাথে জানবো অতিথিদের কথা। পুরো আয়োজনটি আপনারা একই সাথে নেক্সাস টেলিভিশনের ইউটিউব থেকেও দেখতে পাবেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে যুক্ত হয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। আমরা আলোচনায় চলে যাই। শুরুতেই খায়রুল আনাম শাকিল, আপনার কাছ থেকে আমরা একটু নজরুল, আমরা জানি তিনি চির আধুনিক কবি, তিনি সঙ্গীতে তার জীবন শুরু হয় লেটোর দল থেকে। আমরা একটু সেই সম্পর্কে একটু বিস্তারিত একটু শুনতে চাই। আসলে উনি এমন একটি পরিবারে জন্ম নিয়েছিলেন, সেখান থেকে কাজী নজরুল ইসলামের যে বেড়ে ওঠা, সেটা যে সেইভাবেই হবে এই কথাটা সবসময় বোঝা যায়নি। কিন্তু পরবর্তীকালে ওনার এই লেটোর দলের কথা বললেন, সেই সমস্ত দলের সঙ্গে যুক্ত হয়ে সঙ্গীতের প্রতি তার একটা দুর্বলতা হয়েই যায় এবং সেই দলগুলোর সঙ্গে ধীরে ধীরে তিনি গান লেখা, চটপট করে গান লেখা, সুর করা, এই যে পালা গান যেরকম হয়, এক দল বলে আবার আরেক দল, এটা একটা প্রতিযোগিতামূলক একটা গানের ধরন। তো সেই সমস্তগুলোতে উনি যুক্ত হয়ে একটা সময় উনি সেই লেটোর দলের কিন্তু উনি দলনেতা হয়ে যান, সেটা খুবই অল্প বয়সে। এবং ধীরে ধীরে উনি এই সঙ্গীতের সঙ্গে যুক্ত হতে থাকেন এবং একটা পর্যায়ে উনি আমাদের যে বাংলা গান যে ধারা রয়েছে এবং শাস্ত্রীয় গানের যে ধারা, খেয়াল, ঠুমরি, দাদরা, গাজাল ইত্যাদি, এই সব কিছুতেই তার বিচরণ আমরা লক্ষ্য করি এবং অসাধারণ অসাধারণ তার সৃষ্টি। সত্যিকার অর্থে অসাধারণ প্রতিভা যদি না থাকতো, তার পক্ষে এই 20-22 বছরে এত কাজ করা সম্ভব হতো না। সেদিক দিয়ে তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন। এবং যে জনরাতে তিনি কাজ করেছেন গানের, যদি বলি, সবগুলো জায়গাতেই তিনি কিন্তু সেই তার অসামান্য প্রতিভাগুলো রেখে গেছেন। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে তার যে সুরের যে বৈচিত্র্য, কোনো গানের সঙ্গে কোনো গানের মিল পাওয়া যায় না। এবং একটা সময় তো কথা বলাই যায় যে রবীন্দ্রনাথের যে বলয়ের থেকে বেরিয়ে এসে মানুষ তো কোনো কিছু লেখাটা অসম্ভব ছিল। সেরকম একটা সময়ে কাজী নজরুল ইসলাম নতুন ধরনের তার লেখনী দিয়ে, তার গানের যে সুর, তার যে বৈচিত্র্য, এগুলো দিয়ে তিনি কিন্তু একটা বিশাল আলোড়ন সৃষ্টি করেছিলেন সে সময়। এই দিকটা আমরা কিন্তু লক্ষ্য করেছি। তার গান এবং ভাবদর্শন শোনার সাথে সাথে আপনাদের যে নজরুল চর্চার সঙ্গে সম্পৃক্ত, তাই বিষয়টিও শুনবো আমি। কল্পনা আনাম, আপনার কাছ থেকে আগে শুনি, কিভাবে করে নজরুলের গানের সাথে নিজেকে জড়িয়ে ফেলা। ছোটোবেলা থেকেই আমরা দু বোন, আমার বাবা মাও গান গাইতেন, ওনারা ডাক্তার ছিলেন। তবে ক্যারিয়ারের কারণে পরে হয়তো গানের টা কন্টিনিউ করতে পারিনি, কিন্তু গানের প্রতি ভালোবাসাটা রয়ে গেছিলো। তো আমরা যখন ছোটোবেলা টেলিভিশনে, তখন তো সন্ধ্যার পরেই গান শুনতাম, গুনগুন করে গাইতাম, গাড়িতে বসেও গাইতাম। তো বাবা মার মনে হয়েছিল আমাদের গলায় সুর আছে, আমাদের হয়তো গানটা শেখানো যায়। তো আমার খুব সৌভাগ্য, আমার যে শ্রী সুধীন দাস, ওনার কাছে আমার ছোটোবেলায় সঙ্গীতের হাতে খড়ি হয়েছিল। তো উনি আমাকে নজরুলের গান শেখাতেন, আমার ছোটো বোন আলপনাকে রবীন্দ্রসঙ্গীত শেখাতেন, এবং সেই সাথে ওনার এত গুণী মানুষ ছিলেন, আমাদের কিন্তু রাগ সঙ্গীতও শেখাতেন। তো তখন তো আমরা ছোটোবেলায় ওনার মর্ম বুঝিনি যে কি গুণী মানুষের কাছে আমরা গান শেখার সুযোগ পেয়েছি। তখন খালি বৃষ্টি হলেই ভাবতাম যে স্যার যদি আজকে না আসে তাহলেই বোধহয় ভালো হয়, কিন্তু ঠিক চলে আসতেন। তো পরবর্তীকালে যখন একটু বড় হলাম, কলেজ পার হলাম, তখন মনে হলো যে অনেক জায়গায় গান গাওয়ার অনুরোধ আসে, কিন্তু আমাদের যথেষ্ট গান জানা নেই। তখন আমার বাবার বন্ধু ছিল, বাল্য বন্ধু সাইফুদ্দৌলা চাচা, উনি প্রয়াত হয়েছেন, উনি তখন ছায়ানটের সাধারণ সম্পাদক ছিলেন। ওনার হাতে করে হাতে ধরে আমি ছায়ানটে ভর্তি হই
এবং সেখানেই গান শেখা চলে এবং তারপরে শেষ করে ওখানেই শিক্ষকতা করছি, এইভাবেই গানের জগতে ঢুকে যাওয়া। জি, আপনার তো আমরা জানি আপনার মা রবীন্দ্রসঙ্গীতের ছিলেন, ছাত্রী ছিলেন। তো আপনি শুরু করেছিলেন 10 বছর বয়সে সঙ্গীত চর্চা করেছেন এবং ওই সময় নতুন কুড়ির মতো একটি প্রতিযোগিতা থেকে আপনার উঠে আসা। তো মা যে রবীন্দ্র করলেন, আপনি নজরুলে চলে আসলেন, আমরা একটু সেই সময়টা কথা আসলে শুনি। মা তো গান শেখা শুরু করেছেন আমাদের জন্মের আগে। বাফা ছিল তখন একমাত্র সঙ্গীত প্রতিষ্ঠান। পরবর্তীকালে অনেক পরেই ছায়ানটে যুক্ত হয়েছিলেন। বাড়িতেও উনি শাস্ত্রীয় গান শিখতেন। ওস্তাদ মুন্সি রইসুদ্দিন নামে একজন বিশাল মাপের একজন ওস্তাদ ছিলেন, তিনি বাড়িতে এসে মাকে গান শেখাতেন। তো একটা বিষয় ছিল যে মুসলিম পরিবারে সেই আমলে কিন্তু খুব বেশি মহিলারা কিন্তু গানের সঙ্গে যুক্ত হতেন না, খুব কম পরিবারে। তা আমার মায়ের বাড়িতে তার বাবা মা দুজনেই সঙ্গীত অনুরাগী মানুষ ছিলেন এবং গান বাজনার চর্চাটা আমার মায়ের বাড়িতে, মানে আমার নানা বাড়িতে অনেক কাল ধরেই রয়েছে, যার জন্য আমার মা খালারা মামারা প্রত্যেকেই কিন্তু গান করতে পারেন। এটা একটা অসাধারণ একটা ব্যাপার। তো সেই মার কারণেই আমাদের পরিবারে সঙ্গীত চর্চা। এবং পরবর্তীকালে আমার মামা, উনিও একজন বিখ্যাত মানুষ এখন, মাহমুদুর রহমান বেনু, উনি আমার সঙ্গীত গুরু, আমার তাত্ত্বিক গুরু, সব দিক দিয়ে বলতে পারেন। তো উনি আমাদের পরিবারের সব ছেলেমেয়েদের উনি রিয়েলাইজ করলেন যে এই ছেলেমেয়েগুলোকে এখন থেকেই সঙ্গীতের সঙ্গে যুক্ত করি। তা আমাদের দল বেঁধে আমরা সব ছায়ানটে যে ভর্তি হলাম। তার আগেই আমি প্রাতিষ্ঠানিক শিক্ষা পাওয়ার আগে একটা বলে না যে আমাদের ন্যাচারাল সিঙ্গার, বাড়িতে বসে সবাই মোটামুটি সুরে গান গাইতে পারে। তা আমার অবস্থাটাও সেরকম ছিল। আমার নানি কোথা থেকে শুনতে পেলেন যে বাংলাদেশ টেলিভিশন, তৎকালীন পাকিস্তান টিভিতে সঙ্গীতের প্রতিযোগিতামূলক শিশুদের একটি অনুষ্ঠান হচ্ছে। তা আমাকে নিয়ে গেলেন, নাম দিলেন, কিভাবে যেন প্রথম পুরস্কারও পেয়ে গেলাম আমি, সেটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার। তো সেই সময় তো আর রবীন্দ্রসঙ্গীত কি আর নজরুলের গান কি, ভাওয়াইয়া ভাটিয়ালি কি, একটা হলো ভালো লাগা থেকে গান আলাদা বোঝার কোনো ক্ষমতা ছিল না। একটা পর্যায়ে এসে শিক্ষকদের ওনারাই বললেন যে তোমার কণ্ঠে মনে হচ্ছে যেন নজরুলের গান ভালো হবে। আর আমার যেহেতু মামা নজরুলের গান করতেন, ওনাকে আমি ফলো করতাম এবং সেই কারণে আমার নজরুলের প্রতি আমি ঝুঁকে পড়ি আর কি। এইভাবেই শুরু আর কি। জি, আমরা শুরুতে একটি গান শুনবো। তার আগে আমি একটু মনোয়ার হোসেন টুটুল আপনার কাছ থেকে একটু যে সঙ্গীতের ব্যাপারেই জেনে নিতে চাই যে আপনার আসলে কিভাবে করে যুক্ততা সঙ্গীতের সাথে, এই সুস্থ সংস্কৃতি চর্চার সাথে। এটা তো সেই মেলার কথা, সেই শুরু থেকে বলতে গেলে অনেক সময় লাগবে। মানে সরাসরি ছোটোবেলা থেকেই গান গাওয়ার অভ্যাস ছিল। তো সেই ক্ষেত্রে কুমিল্লাতে আমাদের অনেক উস্তাদ, বড় উস্তাদ আছে, আপনারা সবাই জানেন। তো তাদের সান্নিধ্য লাভ করা, তারপরে আমার উস্তাদ ছিলেন মিলন আহমেদ। তো ওখানে নজরুল সঙ্গীতে কিন্তু ব্যাপক একটা, শুরু থেকে আমার ছোটোকাল থেকে নজরুল সঙ্গীতের উপর খুবই আমার চর্চা ছিল। নজরুলটাই বেশি ছিল কুমিল্লাতে। তো সেই থেকে এই পর্যন্ত আর কি, তার মাঝখানে তো অনেকগুলো বছর চলে গেল। পাশাপাশি ওনাদের সাথে আমার দেখা, বিভিন্ন চ্যানেলে বাজানো, সঙ্গটাই বেশি করে থাকি। আর পাশাপাশি গানের সুর করি, নজরুল সঙ্গীত স্পেশালি। হ্যাঁ, অনেক বাংলাদেশের সমস্ত শিল্পীর সাথেই আমার সঙ্গত করা হয়। গান ভালোবাসি, নজরুল সঙ্গীত তো অবশ্যই। প্রতিদিন সকালে আমাকে বাজাতে হয় নজরুল, রবীন্দ্র, এগুলি। তো সেই ছোটোবেলা থেকেই আমার আসলে সঙ্গীতের উপর ব্যাপক একটা চাপ ছিল আর কি। মানে বাড়িতে মেম্বার যারা আছি আমরা, আমারই বেশি ছিল আর কি। ওই সময় বোধহয় একটা বাধ্যতামূলক বিষয় ছিল যে সন্ধ্যাবেলায় গানের চর্চা করা। স্কুলে গানের প্রতিযোগিতা হতো, সেখানে আমার নামটা থাকতো প্রথমে। হ্যাঁ, তো সেই থেকে আজ অবধি সেই গানের সাথেই আছি। জি, আমরা আরো শুনবো পরে কথা। আমরা এবারে একটি গান শুনতে চাই আলোচনার মধ্যে। কোনটি শুনছি? আমি একটি পিলু এবং খামবাজ রাগে বাঁধা, নজরুলের অত্যন্ত জনপ্রিয় একটি ঠুমরি অঙ্গের গান, তারই একটুখানি গিয়ে শোনাচ্ছি। কোন
আমরা জানি যে আপনাদের পারিবারিক যে সূত্রতা রয়েছে সেই সূত্রতা তৈরির পেছনে কি নজরুলের এই গানই ছিল কিনা? কিছুটা তো বটেই। আমি যেটা বললাম যে ছায়ানটে যখন আমি সেকেন্ড ইয়ারে, তখনই খায়রুল আলম শাকিল মাত্র বিলেত থেকে লেখাপড়া শিখে ফিরেছে। কিন্তু বিলেতে থাকা সত্ত্বেও, যদিও ফর্মেটিভ ইয়ার বিলেতে 12 বছর ছিল, কিন্তু যেহেতু মামা মামির এবং পরিবার, বাঙালি পরিবারদের সান্নিধ্যে ছিল, ওর চর্চাটা খুবই ভালোই ছিল বলবো না, আমি বলবো বাংলাদেশে বড় হওয়া ছেলেমেয়েদের থেকে আরও প্রমিত চর্চার মধ্যে ছিল। কারণ ছুটি হলেই মামার কাছে চলে যেত, গান বাজনা। তো তখন যখন বাংলাদেশে আসলো, তো তখন আমাদের একটা রিহার্সেলে আমার মনে আছে যে প্রথম এসছিল, এবং সঞ্জিদা খালা বোধহয় ওকে বলেছিল যে তুই ছায়ানটের সাথে যুক্ত হ। তো সেইভাবে আমি প্রথম ওকে দেখি। তো তখন তো আমি জানি না যে ওর মানে আমরা একেবারেই অচেনা একজন মানুষ, কিন্তু ঝাঁকড়া চুলে, মাথা ভর্তি চুল একজন আসলেন, হারমোনিয়ামটা নিয়ে বসে আমাদের গান শেখালেন। কিন্তু গলাটা খোলার পরে মনে হলো যে এরকম ভারী, এত এত কি বলবো, যে এত চর্চিত গলা, অথচ আমরা কেন এখন ওনাকে চিনি না। তো কিন্তু পরে জানলাম যে বিদেশ ছিল বলে। কিন্তু তারপরে ওই ছায়ানটেই পরিচয়, ছায়ানটেই দেখা, এবং ছায়ানটের মাধ্যমেই আমাদের আসলে এক কথায় গান গেয়ে পরিচয়, গানের মধ্যে দিয়ে পরিচয়, গানের সাথেই পথ চলা। জি, আপনি লন্ডন থেকে তো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ যে পড়ে আসলেন, সেটা নিয়ে কি আফসোস কাজ করেছে যে ওটা নিয়ে করা হলো না, কিন্তু গানের সাথে চলে আসলেন? না, আসলে পড়াশোনাটা তো একটা মানুষের জীবনে কে কি করবে, অনেক মানুষ আছে যারা ইঞ্জিনিয়ার, তারা কিন্তু ব্যাংকে কাজ করছে, ফিজিক্স পড়ে এসছে, ব্যাংকে কাজ করছে। তো আসলে লেখাপড়াটা আমি মনে করি যে একজন মানুষকে ভাবতে শেখায়। সেটা আপনি যাই করেন জীবনে, আপনার ভাবনাটা যেন সুন্দর হয়, আপনি যদি খুব গভীরে ভাবতে শেখেন, সেগুলো আমার মনে হয় যে কোনো ডিগ্রি, সেটা যে কোনো সাবজেক্টই হোক। ইঞ্জিনিয়ারিং লাইনে পড়েছি বটে, ওখানে কিছুদিন অল্প স্বল্প চাকরিও করেছি বিলেতে। চাকরি করে তারপরে একটা পর্যায়ে মনে হয়েছে যে আমি যদি এখন ফিরে না যাই দেশে, আমার বোধহয় আর ফেরা হবে না, কারণ ওখানে এত বেশি অভ্যস্ত হয়ে যাব ওখানকার কাজ কারবারে, যে দেশে আর ফেরা হবে না। বাবার সাথে কথা বললেন, বাবা বললেন তুমি চলে আসো। উনিও চাইছিলেন যে তার বড় ছেলে দেশে আসবে। দেশে এসে আমার এক পর্যায়ে চাকরিও হয়ে গেল কর্পোরেট সেক্টরে, কিন্তু চাকরিটা ঢাকায় ছিল না, ঢাকার বাইরে ছিল। তা আমি অনেক ভেবে ভাবলাম তাহলে তো আমার গান শেষ হয়ে যাবে, ছায়ানট করতে পারবো না, নিজে গান চর্চা করতে পারবো না। কর্পোরেট চাকরি যেরকম হয়, খুব ডিমান্ডিং হয়। তা আমি চাকরি আর করলাম না, পারিবারিক ব্যবসা বাণিজ্য ছিল, সেটার সঙ্গে যুক্ত হয়ে গেলাম। অনেক সময় পেলাম আমার সঙ্গীত চর্চাতে, আর সাংগঠনিক কাজও তো যুক্ত হলাম পরবর্তীকালে ছায়ানটে। জি, আপনার বাবার বিষয়ে আমরা জানি যে তিনি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ রেকর্ড করেছেন, সেই সম্পর্কে আমরা একটু জানতে চাই। সে তো আমরা তখন ছোট বলতে জ্ঞান ভালোই হয়েছে আর কি। তো 7ই মার্চের ভাষণটা ওনাদের একটা রেকর্ড কোম্পানি ছিল, গ্রামোফোন কোম্পানি, ঢাকা রেকর্ড নামে। সবাই জানে, যারা পুরনো মানুষ, ওনারা টুটুল ভাইরা সবাই জানবেন যে এই রেকর্ড কোম্পানিটাতে নানান ধরনের রেকর্ড গান হতো, বিশেষ করে ফোক গান নিয়ে অনেক তার কাজ কারবার ছিল। একটা পর্যায়ে ওনারা বোর্ড মিটিংয়ে ওনারা চিন্তা করলেন যে বঙ্গবন্ধুর এই 7ই মার্চের ভাষণ দেবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভাষণ হবে নিশ্চয়ই। তো এটা আমরা যদি রেকর্ড করতে পারি, কিন্তু এটা খুব সহজ ছিল না, কারণ মঞ্চের কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ ছিল না। এটা স্পেশাল পারমিশন দরকার ছিল, কারণ ওনার সিকিউরিটির দরকার ছিল প্রচণ্ডভাবে। তো যেহেতু আমার বাবা সেই সময় আবার উনি রাজনীতিবিদ ছিলেন, গণপরিষদ সদস্য বলতো তখন, যেটা এখনকার এমপি, তখন বলতো MNA, পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার ছিলেন উনি, যার কারণে আওয়ামী লীগ থেকেই ছিলেন। বঙ্গবন্ধুর সঙ্গে ওনার একটা অন্য ধরনের আত্মীয়তা বলতে যা বোঝাই আমরা, সখ্যতা ছিল, এবং খুব কাছের মানুষ ছিলেন উনি, যাদেরকে খুব বিশ্বাস করতেন উনি, এরকম। তো যাই হোক, ওনার কাছ থেকে বিশেষ পারমিশন নিয়ে ওনারা মঞ্চের নিচে বসে পুরোই 7ই মার্চের ভাষণটার রেকর্ড করলো, ওই ঢাকা রেকর্ডের সব যন্ত্রপাতি দিয়ে, যাতে একটা প্রফেশনালি কাজটা করা যায়। এটা করার কারণে যেটা হলো যে একটা পর্যায়ে 25শে মার্চে যখন ক্র্যাকডাউন হলো ঢাকা শহরে, তারপরে তো বঙ্গবন্ধুরকে অ্যারেস্ট করে নিয়ে গেল, এবং ওনার যাবতীয় যা কিছু ছিল, ভাষণ টাষণ কথাবার্তা সব কিছু মুছে দিল রেডিওতে বা বিভিন্ন জায়গায়। তো এই যে ভাষণটা যদি তখন না করা হতো, সম্ভবত
এই মুক্তিযুদ্ধের সময় এই সময়টাতে এই ভাষণ আর খুঁজে পাওয়া যেত না, আমরা বজ্রকণ্ঠও পেতাম না। এবং সেই সময় যে এই ভাষণটা আমার বাবা এক কপি ভারতবর্ষে নিয়ে গেলেন সঙ্গে করে, সেখানে HMV কোম্পানির থেকে 3000 কপি করা হলো, সেই কপিগুলো মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে বিতরণ করা হলো। সেই ভাষণ শুনে শুনে কিন্তু মুক্তিযোদ্ধারা সাহস পেত এবং এটা একটা বিশাল কন্ট্রিবিউশন। হ্যাঁ হ্যাঁ, এবং ওই সময়টার জন্য এটা খুবই একটা মূল্যবান একটা জিনিস ছিল, যার কারণে এই সরকার থেকে একটা পর্যায়ে ওনাকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে। জি, আমরা আরো শুনবো, নজরুলের গান সম্পর্কে শুনবো। বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবার আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিনের আজকের আয়োজনে। আবারও আমরা আড্ডা এবং আলোচনা গানে চলে যাব। খায়রুল আলম শাকিল, আপনার কাছ থেকে একটু আমরা জানবো যে এই যে তিনি তো অনেক ধরনের দেশাত্মবোধক ভজন, টপ্পা, কীর্তন সব ধরনেরই করেছেন, গজল, বিরহ, প্রেমের গান মিলিয়ে প্রায় 350,000-এর মতো গান রয়েছে তার। তিনি ফার্সি এবং উর্দু থেকেও প্রচুর অনুপ্রাণিত হয়ে গজল লিখেছিলেন। আমরা এই সম্পর্কে একটু শুনবো এবং সেই ঘরানার একটি গানও শুনতে চাই। আসলে গজল গান এর ওনার আগেও দু একজন যে চেষ্টা করেননি তা না, অতুল প্রসাদ সেন বেশ কিছু গজল গান লিখেছিলেন, কিন্তু সংখ্যার দিক থেকে এবং গজল গানের মানে কি বলবো জনপ্রিয়তার দিক থেকে কাজী নজরুল ইসলামের লেখা গজল গানগুলো অনেক জনপ্রিয়তা পেয়েছিল, আপনারা জানেন সে কথা। এবং অনেকগুলো গান তিনি, যেহেতু ফার্সি ভাষা ওনার জানা ছিল, ফার্সি কবিদের সেই লেখা, একটা ছিল ওনার নরনারীর প্রেমের উপর গজল গান, এক ধরনের গান ছিল সুফি দর্শনের উপরে, আবার কিছু ছিল ইসলামী কথা, তার উপরে গজলের সুরে গান, এরকম মানে বেশ বিভিন্ন ধরনের গজল গান ছিল ওনার। যার জন্য আমরা দেখতে পাই যে এক একটা গজল গান এক এক ধরনের সুর, এক এক ধরনের ভাবনা থেকে লেখা এবং সুর করা, এটা একটা অসাধারণ বিষয় ছিল। তো আমি একটি গজল গান শোনাতে পারি এখন আপনারা। গানটি নহে নহে প্রিয়, এটি প্রেমের গান। নহে নহে প্রিয় এ নয় আখি জল, মলিন হয়েছে ঘুমে চোখের কাজল। অতএব নায়িকা বলছেন যে আমার যে চোখের জল দেখছো তোমরা এবং আমার কাজল যে লেপটে গেছে, এটা আসলে আমার ঘুমের কারণে। আমার যে জল, সেটা যে আমার যে মনে যে দুঃখ, সেই দুঃখ থেকে জল বেরোচ্ছে আমার চোখ দিয়ে, সেটার কারণে আমার কাজলটা নষ্ট হয়নি, ঘুমের কারণে। উনি ওনার যেই কষ্টের কথাটা উনি আড়াল করে রাখতে চাইছেন। তো এরকম একটি প্রেমের কথা দিয়ে এই গানটি যে আমরা একটু শুনি। আচ্ছা। নহে নহে প্রিয় এ নয় আখি জল, নহে নহে প্রিয় এ নয় আখি জল, মলিন হয়েছে ঘুমে চোখের কাজল, নহে নহে প্রিয় এ নয় আখি জল, নহে নহে প্রিয় এ নয় আখি জল। হেরিয়া নিশি প্রভাতে শিশির কমল পাতে, ভাব বুঝি বেদনাতে ফুটেছে কমল, নহে নহে প্রিয় এ নয় আখি জল, নহে নহে প্রিয় এ নয় আখি জল। বাহ, চমৎকার। এবং আপনি যে বলছিলেন সেই ভরাট কণ্ঠের সেই মাধুর্য শুনতে পেলাম আমরা। মানে কল্পনা নাম, আপনার কাছ থেকে আমি শুনবো যে এই যে একসময় যখন ছাত্রী অবস্থায় ছিলেন, তখন তো শেখার জন্য শিখেছেন, আর এখন বুঝে শুনে তার ভাবগুলো পুরোপুরি অনুভব করে গাওয়া, সেটার মধ্যে আসলে কতটা
মানে ফারাক থাকে? বিশাল একটা ফারাক এই কারণে যে ছোটবেলায় বুঝতাম না, তখন বাবা মার ইচ্ছেতে জোর করে অনিচ্ছা সত্ত্বেও শিখতাম, কিন্তু পরে যত বড় হলাম, যত বেশি গানটার মধ্যে ভেতরে, নজরুলের গানের ভেতরে আরও নিমজ্জিত হলাম, তত বেশি গানটা আমাদের, গানের সুর, গানের কথাগুলো আমাদেরকে আরও বেশি আপ্লুত করেছে। আর যেটা হলো যে আমি যেটা মনে করি যে বিয়ের পরে আরও বেশি সমৃদ্ধ আমি হয়েছি, যেটা আমি সবসময় মনে করি যে আমরা তখন পরিবারে খুব বেশি সবাই যে গান করতো না, মোটামুটি মডারেট গান করতো, সেই কারণে আমরা তখন যাই গাইতাম ভাবতাম যে অনেক বোধহয় ভালো গেয়ে ফেললাম। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমার কিন্তু নানি শাশুড়িও ভীষণ ভালো গান করতেন, এবং ওনার আগ্রহে কিন্তু ওনার ছেলেমেয়েরা, আমার মামা শ্বশুর, খালা শাশুড়ি, আমার শাশুড়ি, প্রত্যেকে দুর্দান্ত গান করতেন। তো আমার বিয়ের পরে যেটা হয়েছে যে আমি যে কোনো জায়গায়, আমি বাইরে অত ভয় পেতাম না, আমার শ্বশুরবাড়িতে গান গাইতে আমি খুব চিন্তা করতাম, কারণ ওনাদের ভীষণ সমৃদ্ধ কান ছিল। ওনাদের বাড়িতে এত ক্লাসিক্যাল গান শোনা হতো, এবং এই 5 কবির গান, নজরুল, রবীন্দ্র বা 3 কবির গান, এবং সব ধরনের গান ওনারা সিলন রেডিও থেকেও শুনতেন। তো সেই কারণে আমার মনে হয় বিয়ের পরেই যেন গানটা আরও বেশি করে আমি উপলব্ধি করেছি, এবং গানটা যে আরও কতটা শিখবার বিষয়, আরও কত দূর আমার যেতে হবে, সেই ব্যাপারটা আমি কিন্তু বিয়ের পরেই আরও বেশি অনুধাবন করতে পেরেছি। বাহ, আমরা একটু নজরুলের বিদ্রোহী সত্তার ওই দিকটা যদি যেতে চাই, শুনতে চাই আপনার কাছ থেকে, যে আমরা জানি যে সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তিনি অনেক দেশ প্রদেশেই ঘুরে বেরিয়েছেন, অনেক জাতীয় সঙ্গীত শোনার তার সৌভাগ্য হয়েছে, কিন্তু দুর্গম গিরি কান্তার মোড়, এই যে গানটি, এবং তার আরও যে জাগরণীমূলক গান রয়েছে, তো তার সেই সব গানের কথা যদি আমরা শুনতে চাই, তার জাগরণীমূলক, আন্দোলনমূলক যে, আসলে আমরা তো কাজী নজরুল ইসলামকে প্রথম যদি তার পরিচয় দিই, তাকে বিদ্রোহী কবি বলি আমরা, এবং সাম্যের কবি বলি আমরা। প্রেমের কবিটা পরে এসছে ওনার জীবনে, কিন্তু একদম প্রথম দিকে তার জীবনে এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হলো, সেই সময় ওনার এই যে সরাসরি প্রতিবাদের গান, তারপরে এই যে আমাদের যে হিন্দু মুসলমানের যে রায়েটস এবং এই যে মারামারি, হানাহানি, এটা ওনার কাছে একদম পছন্দের ছিল না। উনি চেয়েছিলেন যে সমস্ত ওই দেশের সমস্ত মানুষ একে অপরকে ভালোবাসবে, তাদের সঙ্গে গলাগলি করবে, কারণ উনি জানতেন যে এই সকল মানুষের একতাটা খুব জরুরি ছিল ভারতবর্ষকে সেই সময় মুক্ত করার জন্য। অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলনটাকে যদি আমরা সেই অর্থে, সেই মাত্রায় নিয়ে যেতে চাই, আমাদের সকলের মধ্যে একটা মিল থাকতে হবে। এবং এই হানাহানির সময় উনি এই দুর্গমগিরি কান্তার মরু, দুস্তর হিন্দু না ওরা মুসলিম, সেই জিজ্ঞাসে কোনজন, কাণ্ডারি বলো ডুবেছে মানুষ, সন্তান মোর মার। এই যে সন্তান মোর মার, এই কথাটা উনি বলতে চাইছেন যে এই দেশের যত সন্তান, আমার মায়েরই সন্তান, একই মায়ের সন্তান। তো এই ভাবনাগুলো কিন্তু সেই সময় কাজী নজরুল ইসলামকে একটা পর্যায়ে নিয়ে আসে, যে এই এক কবি যার লেখার মধ্যে একেবারে সরাসরি প্রতিবাদ, কোনো লুকিয়ে ঝাঁপিয়ে ওগুলো কিছু নেই। উনি যা বলতে চাচ্ছেন উনি সরাসরি বলছেন, এবং তার এই প্রতিবাদী ভাষার কারণে তাকে কারাবরণ পর্যন্ত করতে হয়েছিল, আপনারা জানেন। তো এই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা তার কারার ওই লৌহ কপাট, ওই গানটার প্রসঙ্গেও যদি আসি, যে ওই মানে কী ধরনের জাগরণীমূলক বিষয় ছিল, ৭১-এর ওই সময়টাতেও সবাইকে অনুপ্রেরণা দান করেছে। হ্যাঁ, এটা তো ভাঙার গান বলি আমরা, যে সমস্ত কিছু ভেঙে দাও, আমার যে মূল লক্ষ্য জীবনের, আমার এই দেশ যে মাতৃভূমি, সেটাকে স্বাধীন করবার লক্ষ্যে যদি কিছু সেই জেলের তালা ভাঙতে হয়, সব কিছু ভেঙে চুরে আমরা নতুন করে একটা নতুন দেশের জন্ম দিতে চাই। তো সেই জন্য এই যে ভাঙার গানগুলো উনি লিখেছিলেন, এটা একটা, আমি মনে করি, আন্দোলনকারীদের মধ্যে একটা বিশাল, তাদেরকে উদ্বুদ্ধ করেছিল এবং তাদের মধ্যে শক্তি জুগিয়েছিল। কিন্তু সেই গানগুলো যখন আমরা এখন এসে যখন দেখতে পাই, সেই গানের সুর নিয়ে এক ধরনের খেলা চলছে। এটা আসলে খুবই কি বলবো, দুঃখজনক একটি ঘটনা। একদিকে আমি বলবো যে আর রহমানের মতো মানুষ, উনি এত বিখ্যাত একজন মানুষ, দারুণ সুরকার, এতে কোনো সন্দেহ নেই। ওনাকে যেভাবে বোঝানো হয়েছে, উনি একটা সুর করেছেন, কিন্তু কাজী নজরুল ইসলামের যে গান, ওনার যে সুর করা কারার ওই লৌহ কপাট, এটার যে গুরুত্ব, এটার যে মূল্য, এটা যে মানুষের মধ্যে যে কত বড়ভাবে দাগ কেটেছে, এত কিছু ভাবনা ওনার মধ্যে ছিল বলে আমি মনে করি না। উনি একটা সুর করে দিয়েছেন, যে একটা ভিন্নভাবে উনি সুর করলেন। কিন্তু সেখানে আমি মনে করি যারা
তাকে এই পরামর্শটি দিয়েছিল, তারা আসলে কাজী নজরুল ইসলামকে আমি বলবো, এতটাই বলবো যে ওনাকে অশ্রদ্ধার জায়গায় নিয়ে গিয়েছিলেন, যে কাজী নজরুল ইসলাম যা কিছু সুর করে গেছেন সেটার থেকেও ভালো আরেকজন করছেন, কিন্তু সেই পারমিশনটা তো কাজী নজরুল ইসলাম তাকে দিয়ে যাননি। এটা ভালো হয়নি তো, ভালো হলে নিশ্চয়ই সবাই তারপরেও আমার কথা হলো যে আমার যেটা সৃষ্টি, সেই সৃষ্টিকে অন্য একজন এসে আমার অনুমতি ছাড়া সেটা বদলে দেবে, বিশেষ করে ওরকম একটি গান যেই গানটি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় একটি বিশাল ভূমিকা পালন করেছিল। তো সেরকম একটা জায়গার সেই সময়কার একটি গান, এটা এই কাজটা না হলেই ভালো হতো। আর আপনারা জানেন যে আমরা নজরুলের গানের শুদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছি, নজরুল ইনস্টিটিউট সহ আমাদের যে সংগঠনগুলো আছে, আমরা ঢাকা এবং ঢাকার বাইরে গিয়ে গিয়ে আমরা কিন্তু নানান কর্মশালা করছি, যে কাজী নজরুল ইসলাম যে গান যেভাবে সৃষ্টি করে গেছেন আমরা সেটাকে সেইভাবেই রাখব, যদি আমরা আমাদের জাতীয় কবির প্রতি শ্রদ্ধা প্রকাশ করতে চাই। তো সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও যেখানে নজরুলের গান চর্চিত হচ্ছে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা মানুষকে কিন্তু সচেতন করে তুলেছি যে কাজী নজরুল ইসলামের গানকে আমরা তার মতো করেই গাইব, যদি আমাদের তার প্রতি শ্রদ্ধা থাকে। জি, আর প্রবাসেও কি ধরনের চর্চা হচ্ছে আমরা শুনবো এসে, এবং ফিউশন হচ্ছে, সুর বাদ্যযন্ত্র ব্যবহার হচ্ছে নতুন নতুন, সেসব বিষয়ে শুনবো। আবারও বিরতি নেওয়ার সময় হয়ে গেছে দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরও একবার আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আমি এবার একটু মনোয়ার হোসেন টুটুল, আপনার কাছ থেকে আমি জানবো যে এখনকার প্রজন্মরা গান গাইছে, কিন্তু তারা কতটা আসলে সুরে গাইছে বা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ফিউশন করার চেষ্টা করছে, সেটাকে আপনি কি মনে করেন? আপনি তো সঙ্গীত আয়োজন করে থাকেন। ইনফ্যাক্ট এই প্রজন্মের যারা এখন গান গাইতেছে, কিন্তু আমার কথা হলো আরেক জায়গায়, যে শাকিল ভাইকে পাইছি আজকে আমি, যে কাজী নজরুল ইসলামের গান কিন্তু এগুলি সব ক্লাসিক্যাল যারা জানে, হ্যাঁ, শাস্ত্রীয় সঙ্গীতে ইনভলভমেন্ট যারা থাকতে পারবে, কাজী নজরুল ইসলামের গান কিন্তু ওরমটাই। তো সেদিক থেকে যদি ওই চর্চাটা থাকে এখন নতুন প্রজন্মের, এখন ধরে নিলে একটা গান গাইতেছে, মন থেকে একটা গান গাইছে, কিন্তু এই গানেরই কিন্তু একটা বিশাল ব্যাপার আছে ভিতরে, এটার ভিতরে সুর খুঁজলে ক্লাসিক্যালের রাগ রাগানি পাওয়া যাবে, ওইগুলো শিক্ষার বিষয়। এখনকার ছেলেরা ধরেন আমি গিটার বাজাই, কিন্তু আমি তো রাগ রাগিনী অনেক কিছু জানি। আপনার নতুন একটা ছেলে যখন গিটার বাজাবে, সে ভাববে যে এটা তো ইংরেজি গান গাইলেই তো হয়। আসলে ব্যাপারটা তা না। আমাদের বাংলা যদি গান করতে হয়, এই প্রজন্মের যারা অনেকেই কিন্তু ভালো করতেছে, আমি বলবো, যেহেতু আমি এখনও বাজাচ্ছি, নতুন প্রজন্মের অনেক ভালো ভালো ছেলেরা আছে যারা নজরুল সঙ্গীতে ইনভলভ আছে, রবীন্দ্রনাথের গানে ইনভলভ আছে, হ্যাঁ, পাশাপাশি ইংরেজি গানও গায়। মোট কথা সব মিলিয়ে ভালো, খারাপ দিকটা আমি দেখি না, গানের চর্চা চলছে। কিন্তু আমি যদি টুটুল ভাইয়ের কথার সঙ্গে একটু যুক্ত হই, যেমন ধরেন উনি হয়তো জানতেও চাইবেন যে এই ফিউশন নিয়ে কিছু কথাবার্তা। আমার কেন জানি মনে হয় যে এখনকার ছেলেমেয়েরা ফিউশনের কথা বলে যেই জিনিসটা তৈরি করছে, সেটা আসলে আমার কেন জানি মনে হয় যেটা ঠিক প্রপার ফিউশন হচ্ছে না। যেমন ধরেন একটি ইংরেজি গান, সেই ইংরেজি গানটা সুরটা হুবহু রেখে আপনি একটা খালি বাংলা কথা বসিয়ে দিলেন, সেটা কিন্তু ফিউশন না। ফিউশনটা হলো যে পাশ্চাত্যের যে সংস্কৃতি এবং আমাদের যে সংস্কৃতি, এটার মিশ্রণ করে একটা নতুন কিছু তৈরি করা। তো সেটা করতে হলে আমাকে কিন্তু বাঙালির সংস্কৃতিটাকে আগে জানতে হবে, আমার গানকে আগে জানতে হবে, আমার শাস্ত্রীয় গানকে জেনে বুঝে তারপরে ভাঙা যাবে। হ্যাঁ, যেমন ধরেন রবীন্দ্রনাথের সময় তো উনিও তো পাশ্চাত্য থেকে সুর নিয়ে করেছেন, নজরুলও করেছেন, ইজিপ্ট থেকে মিশরীয় সুর, নানান কিছু সুর দিয়ে মিলিয়ে উনি গান তৈরি করেছেন না। কিন্তু কখনোই রবীন্দ্রনাথের গান বলেন আর নজরুলের গান বলেন, প্রথম যদি আপনি শোনেন, আপনার চট করে কিন্তু মনে হবে না যে এটা একটা ফিউশন বা কিছু। ওনারা এমনভাবে ব্লেন্ডিংটা করেছেন যে আমার যে সংস্কৃতির মধ্যে রেখে জিনিসটা কিন্তু নিজস্বতাটা বাইরের জিনিসটা নিয়েছেন উনি। এই জিনিসটা আমি সবসময় বলি আজকালকার এই প্রজন্মের ছেলেমেয়েদের, আপনি আমার সাথে যুক্ত হয়ে আমি নিশ্চিত যে আপনি এই কথাটা আমার সঙ্গে এক হয়েই বলবেন। অবশ্যই, কারণ আমরাও চাচ্ছি এই প্রজন্মের শিল্পীরা যারাই আসতেছে আর কি, গান তো থাকবে চিরকালের জন্য গান না,
নতুনরা আসবে, কিন্তু তার মানে নেই যে আমাদের যে অরিজিন বাংলা সঙ্গীতে কি কি ইনভলভ থাকে সেটাকে জানা খুব সেটা বেশি জানতে জরুরি। হবে। জি সেটা জানতে অবশ্যই। আমরা এবার ভিন্ন আঙ্গিকের ভিন্ন সুরের গান থেকে আবার একটি গান শুনতে চাই। কল্পনা নিশ্চয়ই। নাম। আমরা যেটা নজরুলের বৈচিত্র্য, তার ওনার বৈচিত্র্য নিয়ে তো শেষ করা যায় না একটা অনুষ্ঠান বা বহু অনুষ্ঠানে। তো রাগেরও যেমন বিভিন্ন জনর করেছেন, ধ্রুপদ বলেন, খেয়াল বলেন, ঠুমরি, দাদরা, টপ্পা, আবার দেশের গান করেছেন, শ্যামা সঙ্গীত করেছেন, ইসলামী সঙ্গীত করেছেন। তো শ্যামা সঙ্গীত একটি গাইছে, ওখানে রামপ্রসাদী ঢঙের সুর নিয়ে কিন্তু এই গানটি করেছে। সেই রকম একটি আমি শ্যামা সঙ্গীত গাইছি, অর্ধেকটার মতো গাইছি। আমার হাতে কালি, মুখে কালি, হাতে কালি, মুখে কালি, আমার কালি মাখা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি, কালি মাখা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি, মা হাতে কালি, মুখে কালি, মা হাতে কালি, মুখে কালি। মোর লেখা পড়া হলো না মা, আমি মা দেখতে দেখি শ্যামা, মোর লেখা পড়া হলো না মা, আমি মা দেখতে দেখি শ্যামা, আমি গা দেখতে কালি বলে নাচি দে করো তালি, গা দেখতে কালি বলে নাচি দে করো তালি, মা হাতে কালি, মুখে কালি, মা হাতে কালি, মুখে কালি। বাহ, ভিন্ন ভিন্ন আঙ্গিক এবং সুর আমরা শুনতে পাই তার সঙ্গীত থেকে। আমরা জানি যে নজরুল এর যে বিষয়গুলো থাকে, নজরুল এর সময় ওনাদের দুজনেরই জন্ম, নজরুল রবীন্দ্রের জন্ম এবং প্রয়াণ কিন্তু পাশাপাশি। সে কারণে দেখা যায় বিভিন্ন সংগঠন থেকে এই দিবসগুলো একই সঙ্গে পালন করা হয়, নজরুল রবীন্দ্র একসঙ্গে একই প্ল্যাটফর্মে। জি। তো এইটাকে আমরা কি সাংগঠনিক অদক্ষতা বলবো না কি বলবো? আসলে তা না, অনেক সময় দেখা যায় যে 25শে বৈশাখ এবং 11ই জ্যৈষ্ঠ কাছাকাছি, তো হয়তো কেউ হয়তো সময় মতো অনুষ্ঠানটি করতে পারিনি যে কোনো কারণে। আসলে একটা অনুষ্ঠান অর্গানাইজ করা তো নানান কিছু রয়েছে। তো হয়তো দেখা গেল 25শে বৈশাখ পার হয়ে গেছে, একটু মাঝামাঝি সময় চলে গেছে, সামনেই আবার 11ই জ্যৈষ্ঠ, তখন আবার ওই দুটোকে মিলিয়ে রবীন্দ্র নজরুল জয়ন্তী আজকাল দেখি করছে আর কি। আগেও করতো, এখনও মানুষের যারা করছেন সাংগঠনিক দক্ষতা, আমি অতটা হয়তো ওইভাবে বলবো না। এটা আসলে আর আমাদের দেশে এখন আসলে এইগুলো অর্গানাইজ করার মতো কর্মী সংখ্যাও কমে গেছে অনেক, সেটাও ঠিক। কারণ একটা অনুষ্ঠান করতে গেলে কিন্তু নানান কিছু লাগে, আপনার মিউজিশিয়ান লাগে, আপনার মঞ্চ তৈরি করতে হচ্ছে, আপনার শিল্পী নির্ধারণ করতে হচ্ছে, মঞ্চ সাজাতে হচ্ছে এবং একটা থিম করতে হচ্ছে, তারপরে আপনার ব্যাকড্রপে আপনার কি থাকবে, নানান কিছু করতে হয়। যার জন্য আমার মনে হয় না, একটা বিষয় যেটা মনে হয় যে দর্শকও এখন একসাথে অনেকগুলো অনুষ্ঠান হলেই যানজটের মধ্যে, এবং বিশেষ করে ওয়ার্কিং ডে যদি হয় তখন দর্শকদের জন্য কঠিন হয়ে যায়। আগের মতো কিন্তু যদি অনেক অনুষ্ঠান হলেও যেমন অনেক দর্শক হতো, এখন কিন্তু দর্শক কিছুটা বিভক্ত হয়ে যায়। ওরা অনেকগুলো অনুষ্ঠান হলে এতগুলো অনুষ্ঠানে, বিশেষ করে ওয়ার্কিং ডেতে যানজট
পেরিয়ে যেতে চায় না। তো সেই কারণেই হয়তো বেশি অনুষ্ঠান করলে তাহলে 1 মাস পরে হলে হয়তো মানুষের আগ্রহটা একটু বেশি হবে। কিন্তু তারপরেও আমি মনে করি যে যেহেতু একজন আমাদের জাতীয় কবি, আরেকজন আমাদের জাতীয় সঙ্গীতের গীতিকার, সুরকার, তাদের গুরুত্বটা অন্যরকম থাকা উচিত, আমাদের চেষ্টা করা উচিত। এবং আমাদের এখন দেখা যায় মাস কেন্দ্রিক বা দিবস কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এখন আমি যদি বলি যে না আমি বিজয় দিবস আর স্বাধীনতা দিবস একসাথে করব, সেটা তো হয় না, ওটার গুরুত্বটা একটু কমে যায়। আমাদের চেষ্টা থাকা উচিত। আমরা বুঝি যে মানুষের সুবিধা অসুবিধা নানান কিছু হয়ে গেছে, এখন জীবনযাত্রা অনেক কঠিন আগের চাইতে, তারপরেও এই বিশেষ কয়টি দিন আমাদের একটু গুরুত্ব দিয়ে আমাদের পালন করা উচিত। জি, আমাদের দর্শকের একটি অনুরোধ রয়েছে আপনার কাছ থেকে পদ্মার ঢেউর এই গানটি শোনার, কিন্তু আমরা বিরতি থেকে এসে শুনবো। আচ্ছা, নিশ্চয়ই। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই, সাথে থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ। আজকে 7 দিনে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের বিরতির আগে যে অনুরোধটি ছিল আমরা সেটি একটু শুনে নিতে চাই, পদ্মার ঢেউরে। এই গানটি বহুবার গাওয়া হয়েছে, দর্শক শ্রোতাদের খুব পছন্দের। আমি গাইছি। বি ফ্ল্যাট। ওকে। পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে পদ্মার ঢেউরে, এই পদ্মে ছিল রে যার রাঙা পা, এই পদ্মে ছিল রে যার রাঙা পা, আমি হারাইছি তারে, আমি হারাইছি তারে পদ্মার ঢেউরে, মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে পদ্মার ঢেউরে, মোর পরানো বোধ নাই পদ্মে তাই মধু নাই নাই রে, বাতাস কাঁদে বাইরে সে সুগন্ধ নাই রে, মোর রূপের সরসিতে আনন্দ মৌমাছি, রূপের সরসিতে আনন্দ মৌমাছি, নাই ঝঙ্কারে রে পদ্মার ঢেউরে, মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে পদ্মার ঢেউরে। বাহ, গানের কথা এবং সুর এমন যে মনে হচ্ছে অনেক দূর ভাসিয়ে নিয়ে যাচ্ছে সুরে সুরে। আর এই গানটি আসলে আমার এই গানটিতে খুব জনপ্রিয়তা পেয়েছে, আপনারা জানেন। এবং গানের যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট, তবলার ছন্দ এবং পুরো মিউজিকটা এমন যেন আমরা যদি কল্পনা করি যে পদ্মার ঢেউয়ের উপরে কচুরি ভেসে যাচ্ছে, আর দোলটা অনেকটা সেই তবলার ছন্দের মধ্যে ফুটে উঠেছিল, যার জন্য গানটা খুব একটা নতুনত্ব পেয়েছিল। পানির ঢেউয়েরও আওয়াজ ছিল, ঢেউয়ের শব্দ ছিল, সবটা মিলে, আর মিউজিক ভিডিওটা সুন্দর হয়েছিল। সব মিলেই আমি মনে করি যে দর্শক শ্রোতা ভীষণ ভালোভাবে নিয়েছে গানটা। জি, আমরা জানি যে আপনারা দুজন মিলে রবীন্দ্রনাথের একটি অ্যালবাম করেছেন, একটু ছোঁয়া লাগে, সেই প্রসঙ্গে একটু শুনতে চাই কল্পনা নাম। যেটা হয়েছিল যে আমি কিন্তু ওদের পরিবারে রবীন্দ্রসঙ্গীতের তো প্রভাব ছিল, এবং মফস্বল শহরে যেরকম হয় ওদের পরিবারে কিন্তু সবাই সব ধরনের গান শুনতো, গাইতো।
তো আমার ওর ছোট খালা উনি প্রয়াত হয়েছেন, শাম্মী খালা, উনি তো রবীন্দ্রসঙ্গীতই গাইতেন। এবং ছোটবেলায় যখন ওই যে আমার নানি শাশুড়ির শখে ওকে ভর্তি করে দিল, যে একটা কম্পিটিশনে নাম দিয়ে আসলো, ও কিন্তু গান তেমন জানে না, তখন শাম্মী খালা ধরে ওকে রবীন্দ্রসঙ্গীত একটা শিখে দিল, এসো আমার ঘরে, এবং সেটা কিন্তু পায়ে তাল দিয়ে দিয়ে গিয়ে ওটা ফার্স্ট হয়ে এসছে। কণ্ঠ আছে কিন্তু জানেও না যে নিজের মধ্যে কি আছে। কিন্তু আমার বিয়ের পরে যখন মাঝে মাঝে ওকে আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে শুনতাম ঘরে বা শখ করে, যে পারিবারিক, আমার ভীষণ ভালো লাগতো ওর কণ্ঠে। আর এবং রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলের গানের তো স্টাইল একদম আলাদা, কিন্তু ও যখন রবীন্দ্রসঙ্গীত গায় তখন একদম রাবীন্দ্রিক স্টাইলটাই, একেবারে নজরুলের কোনো ছোঁয়াই থাকে না। আবার যখন নজরুল গায় একদম ওটা থেকে বের হয়ে আসে। তা আমি খুব বলেছি বারবার যে তুমি নজরুলের সাথে রবীন্দ্রসঙ্গীতের কেন একটা করো না, তো সময় হয় না। পরে আমাদের সুস্মিতা আনোয়ার, উনি হলো কবি গোলাম মোস্তফা সাহেবের বড় ছেলের পুত্রবধূ, উনি খুব ইংল্যান্ডেও যখন ছিল উনি ওর গান ভীষণ পছন্দ করতো রবীন্দ্রসঙ্গীত। তো আমাকে একবার উনি বলছিলেন, ওনার 90 বছর তখন, যে দেখো কল্পনা তখন, শাকিল তখন অনেক বড় শিল্পী হয়ে গেছে, আমি বলতে ভয় পাই, কিন্তু ওর কণ্ঠে যে রবীন্দ্রসঙ্গীত আমি শুনেছি, আমার খুব শখ যে ওর একটা রবীন্দ্রসঙ্গীত। তো ওনার 90তম জন্মদিনের কারণে আমরা ঠিক করলাম যে আগামী বছর খালার জন্মদিন আমরা দুজন মিলে চারটা এবং বোধহয় 2টা ডুয়েট গানও ছিল রবীন্দ্রসঙ্গীতের করলাম, এবং খালা থেকে একটা বড় অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে সেটা উৎসর্গ করেছিলাম। এবং সেই অনুষ্ঠানে সুস্মিতা আনোয়ার ছিলেন, উনি মারা গেছেন এখন, কিন্তু এটা আমাদের একটা বিশাল প্রাপ্তি যে ওনাকে দিতে পেরেছি না। খায়রুল আনাম শাকিলের বিশেষ করে খুব রবীন্দ্রসঙ্গীতের কিছু ভান্ডার আমরা পেলাম, যেটা হয়তো আর নাইলে গাওয়া হতো না, ও হয়তো প্রকাশ্যে গাইতো না। জি, আমাদের সময় একদমই শেষ। আমরা আর একটা গান দিয়ে শেষ করতে চাই, তার আগে শুনবো যে আগামীতে কি কি আসছে গানের বিষয়ে। এবং আপনাদের আমার একটা অ্যালবাম আসলে প্রায় তৈরি হয়েই আছে, শুধু কণ্ঠ দেওয়া বাকি। এটা গত 2 বছর ধরে করব করে আলসেমি করে করা হচ্ছে না। তবে আমার মনে হয় যে এখন কিছু নতুন গান আমার দর্শকদের সামনে তুলে ধরা উচিত। এটা আমি হয়তো আগামী 2-3 মাসের মধ্যে রেকর্ডিংটা সেরে ফেলবো। সেটা আমি নতুন 10টা গান নজরুলের, যে গানগুলো আমি আগে করিনি, এরকম কিছু মিলানো মেশানো গাজালঙ্গের গান আছে, রাগ প্রধান গান আছে, এবং খেয়াল ভাঙা গান আছে, ইত্যাদি ইত্যাদি। এটা একটা। আর এছাড়া তো আমরা তো সাংগঠনিক কাজ করে যাচ্ছি। 125টা করে গান আমরা প্রতি বছর, আমরা আমাদের যে নজরুল সংস্থা, সেই সংস্থার মধ্যে দিয়ে আমরা একটা সম্মেলন করি প্রতি বছর, যেখানে আমাদের দেশীয় শিল্পী, বাইরের শিল্পী সবাইকে নিয়ে আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে কাজী নজরুল ইসলামের শুদ্ধ সুরের গান আমরা ছড়িয়ে দিতে চাই। এবং সেই জন্য আমরা 125টি গানের একটি সংকলন করি প্রতি বছরই। সেখানে আমাদের ভারতবর্ষের শিল্পীরাও থাকেন, আমাদের দেশের এই প্রজন্মের ছেলেমেয়েরা থাকে বেশি করে, আমাদের প্রতিষ্ঠিত শিল্পীরা থাকেন। এই সবটার মূলে হলো যে একটা হলো যে এই প্রজন্মের ছেলেমেয়েদেরকে নজরুলের গান গাইবার ব্যাপারে আরও বেশি উৎসাহ দেয়া, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া, এবং সেখানে এসে এই বড় বড় শিল্পীদের পাশে আমাদের এই প্রজন্মের কিছু নতুন প্রতিভাবান শিল্পীরা গান করতে পারছে। এটা একটা বিশাল পাওয়া ওদের জন্য, এবং আমাদের জন্য একটা বিশাল পাওয়া। অশেষ ধন্যবাদ এবং শুভকামনা, আরও বেশি সুস্থ সংস্কৃতি চর্চা এগিয়ে যাক। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ। এবং এই শুদ্ধ সংস্কৃতি চর্চা এগিয়ে যাক, আমাদের বাংলাদেশ এগিয়ে যাক, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ এবং নিরাপদ থাকুন। শুভরাত্রি। আমরা গান দিয়ে শেষ করব। জি, আমরা গানটি শুনলে বিদায় নিই। ঠিক আছে।